নমস্কার, শুরু করছি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী, যার কাছে আসার জন্য আপনাদের আকুলতা। সুভাষদা, এটা আমার কাছে খুব অবাক লাগে যে মানুষ আপনার কাছে 2000 সালে এসছে, 2024 সালে 25 সালে সে আবারও আসতে চায় না। 91 92 এর লোক আছে। তো তুমি টিভির কথা বলছো? আমি টেলিভিশনের কথা আচ্ছা আচ্ছা আচ্ছা, যে 2002 সালে এসছে, সে 2024 সালেও বলে আবার আসতে চাই। বুঝতে পেরেছি, মানে টিভিতে দেখেছে, টিভিতে দেখার পরেরটা তুমি বলছো। আপনার মনে আছে কয়েকদিন আগে টেলিফোনে একজন বললেন আপনার উপাচারে আমার খাতা ভরে গেছে। এই যে মানুষের আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি ভরসা, চোখ বন্ধ করে ভরসা করেন তারা, এইটার পিছনে সুভাষ শাস্ত্রীর কতটা পরিশ্রম রয়েছে? পরিশ্রম কিছু তো আছেই, আরো কিছু পরিশ্রম করতে চাই, কারণ প্রতিদিন নতুন কিছু জিনিসকে আমি সংযোজন করতে চাই সময়ের সাথে, প্রত্যেক দিন। দেখুন, কোনো এক সময়, আজ থেকে 20 বছর আগে তুমি জানো গোল্ডেন টাইমের কথা বলতাম। কোনো এক সময় আমি শনির কথা বলতাম, আজও বলি শনির কথা, কারণ শনির থেকে কিন্তু রেহাই নেই, শনি রাহুর থেকে কিন্তু রেহাই নেই। আলটিমেট এত লম্বা দশা, এত তার মানে সেই কি বলবো, সেই জগদ্দল পাথর ছাড়া কিছু বলা যাবে না। যে বলে সেই সুগন্ধ কর্পূরের মতন উড়ে যায়, দুর্গন্ধ কিছুতেই যেতে চায় না, কিনতেও হয় না, অটোমেটিক চলে আসে গায়ে। লাইক দ্যাট গ্রহের মধ্যে শনির দশা সব থেকে বড় দশা নয়, দ্বিতীয় সব থেকে বড় দশা, সব থেকে বড় শুক্র। এই শুক্রর সময় মূলত ভালো টাইমকে মানা হয়, এগুলো উড়ে যায়, উড়ে যায়। মানে বিয়ের পরের হনিমুন, ভালো হাসি, ভালো কথা কয়েক বছরে উবে গেল। তারপরে না বাস্তব, তখনও বাস্তব ছিল, কিন্তু কোথায় যেন সেই মানে সেই টানটা চলে যাচ্ছে, হারিয়ে গেল। মানে তো আমার জ্যোতিষটা, আমি যে জ্যোতিষটা করি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে করি, নিজের ভালো লাগা থেকে করি, নিজের অবিশ্বাস থেকে করা শুরু করেছিলাম। তারপরে প্রতিদিনের আমার মনে আছে আমি প্রায় 18 ঘন্টা 20 ঘন্টা অবিশ্বাস আমি খেটেছি। আমি রাতের বেলা রাশিফল লেখার জন্য চান করতাম, যদি এখন আর রাতের বেলা রাশিফল লিখি না, এটাও সত্য স্বীকারোক্তি। 12টার পরে লিখতাম, শনিবার দিনে, রবিবার দিনে 12টার সময় এসে রাশিফল পড়ার জন্য শনিবার রাত্রি 12টার পরে স্নান করে লিখতে বসতাম। এই 1-2 ঘন্টা ঘুমোতাম, এবং খাতাগুলো আজও মাথার পাশেই থাকে। তো যখন যেটা মনে পড়ে সেটাকে ওর মধ্যে মানে পুট করা, এবং পরে সেটাকে কাল্টিভেট করা, এবং সেটাকে টাইমের সাথে কেটে যাচ্ছে। তো যাই হোক, তো সময়ের সাথে জ্যোতিষকে ধরা, সময়ের টাইমের ফেরের সাথে ধরা। যদি টাইম ফ্রেমে বলে যে একটা কথা আছে, দেখুন টাইম লাইন, আমি একটা কথা বলি যে দেখুন, এর একটা হরোস্কোপ একটা মিটার থাকে, মানে আপনি কত পর্যন্ত যেতে পারেন, কোথায় যেতে পারেন, ওর মানে এটা কিন্তু হরোস্কোপ থেকে বোঝা যায়। এই হরোস্কোপের ছেলেটি কিংবা মেয়েটি কোথা পর্যন্ত যেতে পারে আলটিমেট। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করি, এই যে বলা হয় পূর্বজন্মের ফল, কর্মফল, আমরা বলি না কর্মা ক্লিন করো, এই যে জায়গাটা একটা ছকে কি কি রিফ্লেক্ট করে? একটা ছক, ধরুন আপনার কাছে একটা ছক এলো, সেটার রিফ্লেকশন আপনি কি কি পান জন্মকালীন? দেখো, খুব তোমার এই কথাটাকে আমি খুব ছোট করে সহজ করে বলছি, যাতে বোঝার সুবিধা হয় লোকের, কমপ্লিকেটেড করছি না জ্যোতিষের ভাষায়। একটা লোকের জীবনে 3 বার 7.5 আসতে পারে, 3 বার। বহু জ্যোতিষীয় হয়তো জানে না, 3 বার 7.5 আসতে পারে, 30 বছরের গ্যাপে আসতে পারে। 30 বছরের টোটাল ফ্রেমটা হতে হবে। তার মানে যার 3 বার 7.5 আসবে তাকে মিনিমাম 90 বছর বাঁচতে হবে, রাইট? তো 90 বছরের মধ্যে প্রথম 7.5টা যেটা আসবে, তার জন্মকালীন 1-2 বছরের মধ্যেই আসবে, গর্ভাবস্থা থেকে আসবে, এই দোষ পেল। এই হচ্ছে পূর্বজন্মের, অর্থাৎ কিনা সে 7.5 কিন্তু কুফলটা বুঝতে পারলো না, বাচ্চাটা নিজে বুঝতে পারলো না, কারণ বাচ্চার বয়স 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের মাথায় 7.5 পড়লো, কিন্তু সে পূর্বজন্মের কোনো শনির কুপ্রভাবের জন্য সে 7.5 নিয়ে জন্মালো। তার দুর্ভোগ শুরু হলো। দুর্ভোগ কিভাবে শুরু হলো? দুর্ভোগের অনেক রেঞ্জ আছে, সে তো প্রথম 18 বছর পর্যন্ত বুঝতে পারবে না, কিন্তু দ্বিতীয় 7.5 যখন তার ঢুকবেই, কেন প্রথম একটা ঢুকে গেছে মানে দ্বিতীয়টা ঢুকবেই। 90 বছর বাঁচলে তৃতীয়টা ঢুকবে, না বাঁচলে দ্বিতীয়টাতে তার 7.5 এন্ড। এইবার দ্বিতীয়টায় তার কিন্তু আর রেহাই নেই।
সাড়ে সাথী কি করে? গুরুজনহানি করে। আচ্ছা বেশ করে, গুরুজনহানি হলো, কারুর 60-এ গিয়ে হতো, আমার নিজের 50-এর পরে গিয়ে হয়েছে, আপনার নয় দেখা গেল 30 বছরের পরে গিয়ে হয়েছে সাডেনলি, ঠিক আছে। কিন্তু গুরুজনহানি হওয়া মানে তো আপনার জীবন শেষ নয়, ওটা মনে পড়লেই শোকের জায়গা, তপের জায়গা, এবং খুবই একটা ভালোবাসার মানুষ চলে গেছে, শোক পালনের জায়গা। তার মানে কি আপনার ধ্বংস হয়ে যাওয়ার জায়গা? সাড়ে সাথে কিন্তু আপনাকে ধ্বংস করবে। পূর্বজন্মের কর্মফল থাকলে হরোস্কোপে কোনো বাচ্চা সাড়ে সাথী নিয়ে জন্মায় জন্মকালীন অবস্থায়, তার মানে ওটাকে কিন্তু গর্ভকালীন দোষও বলা যায়। গর্ভকালীন দোষ বলে। এখনকার মেয়েরা অনেক কনসাস হয়ে গেছে, আমার কাছে যারা আসে তারা জানতে চায়, পঞ্জিকা টঞ্জিকা দেখেই আসে। তারা কিন্তু মূলত বলে যে কোন সময়টায় জন্মটা দেব সেটা বলুন। দেখো, কোন সময়টা জন্ম দেবে এটা একটা ব্যাপার, পৃথিবীতে ভূমিষ্ঠ করবে এটা একটা ব্যাপার, আর এখন তো সিজার, তো লাইক চুজ করে ডাক্তারের কাছে যাওয়া যায়, অমুক বারে আমি হবে, টাইমটা চুজ করুন। আর ওই ডাক্তাররা ব্রেকফাস্ট না করে কেউ যায় না। সূর্য এক একটা মেয়ের এক একটা রাশি অনুযায়ী, রবির অবস্থান অনুযায়ী সেই বাচ্চার জন্ম দেওয়া মানে ভূমিষ্ঠ করার যে সিস্টেম আছে, যা বাচ্চার লাকের সাথে সেখানে কিন্তু কিছুটা ফ্যাক্টর ক্লিক করে। আমার কাছে বহু মেয়ে আসে, পঞ্জিকা নিয়ে আসে, কিংবা বলে আপনি একটু ক্যালেন্ডার দেখে দিন কি বারে জন্ম হলে কোন সময় জন্ম হলে ভালো হয়। তো ধরো আমি তাকে বললাম রবির যে অবস্থান সেখানে সূর্যটা ধরো মে মাসে, ধরে নিচ্ছে আজকে তো এপ্রিল মাসের শেষের দিকের এই অবস্থান, মে মাসে কোনো বাচ্চা ডেলিভারি ডেট আছে, সেই মেয়েটি, প্রেগনেন্ট মেয়েটি আমার কাছে এসে বলছে দেখুন আপনি এটা বলে দিন কি বারে আমি এটা করব, সিজারটা করব, স্যার আমাকে এরকম 2-3 দিন ডেট দিয়েছে ডাক্তারবাবু, টাইমিংটা বলুন। তো দেখা গেল তার টাইমিংটা আমি বললাম যে তুমি সকালবেলা 8টা থেকে 9টা 15 পর্যন্ত বেস্ট টাইমিং আছে বাচ্চাটা তোমার এই করা। বলছে 9টা 15 ডাক্তারবাবু আসবেন, কারণ ডাক্তারবাবু তো পরপর সিজার চলবে, সে তো টিফিন করে ব্রেকফাস্ট করে সেটা শিডিউল মেনে আসবে। ভাই তোমার জন্য আসবে স্পেশাল কেসে আসবে, তোমার জন্য আসবে না। তাহলে কি করতে হবে? তাকে তার মধ্যে একটা মিডিয়াম টাইম সকালে 10টার মধ্যে যাতে হয়, সূর্যটা প্রখর হওয়ার আগে যাতে হয়। কেন কি বাচ্চাটা রবিটা যদি মায়ের রবি তুঙ্গ থাকে, কার্তিক মাসে জন্ম হলে বাচ্চা কিন্তু রবি তুঙ্গ হয়, ভাই বলে রাখবো আপনাদের। সেই রকম ভাবে আমি টাইমগুলো সেট করে দিই। তো অর্থাৎ কিনা ভূমিষ্ঠ হওয়ার যে টাইম সেটা কিন্তু অনেকটাই বাচ্চার জন্মছকে রিফ্লেক্ট করবে, কারণ ছকটা সেই টাইম অনুযায়ী বানানো হবে। কিন্তু জন্মটা হয়েছে মায়ের গর্ভের মধ্যে, তার একটা টাইমিং, সেই টাইমিং কিন্তু কারোর কাছেই অলমোস্ট থাকে না। সেই টাইমিং ধরা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই টাইমিং ধরার মতন মানসিকতা অনেকের নেই। 100-র মধ্যে আমি দেখেছি 5 জন সেই ডেটকে আইডেন্টিফাইড করতে পারে, যারা বলে অমুক দিনে আমি কনসিভ করেছি। ইটস এ ভেরি ডিফিকাল্ট। ওটাকে বাদ দিলাম। ভূমিষ্ঠ হওয়ার টাইমটাকে যদি ধরি, সেটা কিন্তু বাচ্চার জন্মছকে ভালো সময় রিফ্লেক্ট করবে। স্টার্টিংয়ে রিফ্লেক্ট হয়তো করবে না, বাচ্চা যখন 18 বছর 20 বছর বয়স হবে, কৈশোরে যাবে, তখন কিন্তু সেটা রিফ্লেক্ট করবে। মনে রাখবেন, জন্ম বার্থ টাইম ইজ মোস্ট ডিফিকাল্ট। আর যদি জন্মকালীন যে গর্ভাবস্থায় দোষের কথা যেটা বলছি আমি, ওটা কিন্তু হরোস্কোপ, উইদাউট এনি হরোস্কোপ ইউ কান্ট আইডেন্টিফাইড। কেননা ওইটাকে কিন্তু আপনি ধরতে পারবেন না, মানে হরোস্কোপ না দেখে ধরা যাবে না, মায়ের হরোস্কোপ দেখতে হবে। মায়ের হরোস্কোপ, মানে বাচ্চার হরোস্কোপে কোনো রিফ্লেকশন নেই। যে মেয়েটা কনসিভ করেছে তার গর্ভাবস্থার বাচ্চা কি অবস্থায় আছে তার হরোস্কোপ থেকে রিফ্লেক্ট হবে, আদারওয়াইজ বাচ্চার হরোস্কোপ থেকে সেটা রিফ্লেক্ট হবে না। 1, 2 হচ্ছে যে পূর্বজন্মের ফল হিন্দু শাস্ত্রে রয়েছে। পূর্বজন্মের ফল ইহুদি, ওরা বলে তোরা, বলে ইহুদি গ্রন্থের নাম হচ্ছে তোরা। ওদের ওই তোরাটার ওপরে মুকুট বসানো থাকে, ওর মধ্যে ওই ইসমাইলের বাণী লেখা ছিল। হ্যাঁ, তো ওইখানে ওদেরও কিন্তু পূর্বজন্মের ফল আছে, হিন্দু শাস্ত্রও আছে, প্রত্যেকটা শাস্ত্রেই আছে। ওই খ্রিস্টানরা বলে আপনার হচ্ছে ওই অ্যাঞ্জেল বলে, মুসলিমরা বলে আরবে জিব্রেল, আরবিক হয়ে গেল ওটা, অ্যাঞ্জেলটাকে জিব্রেল। ইহুদিরা বলে, আমরা বলি পরি। তো ওই ব্যাপারটা হচ্ছে অ্যাঞ্জেল, জিব্রেল, পরি সবই এক। পূর্বজন্মের ফল প্রত্যেকটা শাস্ত্রে আছে, প্রত্যেকটা ধর্মে আছে, হিন্দু শাস্ত্রে তো প্রবলভাবে আছে। পূর্বজন্মের ফলের জন্যে আপনার এই জন্মে পাপের ফল কাটতে হতে পারে,
সেটাও কি রিফ্লেক্ট করে ছকে? হরোস্কোপে রিফ্লেক্ট করবে। তার তো একটা নমুনা বললাম, 7.5 নিয়ে যদি যে বাচ্চা জন্মাচ্ছে, সে তো মায়ের গর্ভাবস্থা 7.5 নিয়ে জন্মাচ্ছে, সে তো ছোটবেলায় সেটা বুঝতে পারছে না, সে তো জানে না, জন্ম তো বাচ্চার হাতে নেই। যে বাচ্চা জন্ম হচ্ছে, জন্মগ্রহণ করছে, কর্ম তার হাতে হতে পারে, জন্ম তো তার হাতে নেই। একটা কথাই দিয়ে আছে, জন্ম যথাযথা কর্ম ভালো। তো জন্ম আমার হাতে নেই, কর্ম আমার হাতে। আমি চাইলে আমি কর্ম চেঞ্জ করতে পারি, কর্ম ভালো করতে পারি, কুকর্ম করতে পারি, দুষ্কর্মও করতে পারি, কিন্তু জন্মটা তো আমার হাতে নেই। আমার মা আমাকে কখন জন্ম দিয়েছে, কখন আমি জন্মেছি, তার গর্ভে এসেছি, সে কোথায় গর্ভ আমাকে জন্ম দিয়েছে, এটা আমার হাতে নেই। তো পূর্বজন্মের ফলের রিফ্লেকশন, তুমি যেটা বললে হরোস্কোপে কি রিফ্লেকশন হবে, হরোস্কোপে কি কি রিফ্লেক্ট করে, মানে বাস্তু রিফ্লেক্ট করে? বাস্তু রিফ্লেক্ট করে, বাস্তুতে কুবের দেব রিফ্লেক্ট করে, বাস্তুতে কুবের দেব রিফ্লেক্ট করে, বাস্তুতে তোমার বরুণ দেব পশ্চিম দিকে রিফ্লেক্ট করে, পশ্চিম দিকে বরুণ দেব রিফ্লেক্ট করে। বাস্তুতে দেখো একটা অদ্ভুত কম্বিনেশন, মানে আপনারা শুনলেও অবাক হবেন, নর্থ ইস্ট কোণে বাথরুম পায়খানা ভালো নয়। আপনারা জানেন নর্থ ইস্ট কোণে দেবতার কোণ, সাউথ ইস্ট কোণ হচ্ছে অগ্নিকোণ, এটা জানেন তো। কিন্তু নর্থ ইস্ট কোণে রান্নাঘরও ভালো নয়, কিন্তু নর্থ ইস্ট কোণে জল শুভ, পায়খানার জল, ডব্লিউসির জল শুভ নয়। তো নর্থ ইস্ট কোণে জল শুভ, কিন্তু বাথরুমও শুভ নয়, কিচেনও শুভ নয়। তাহলে বাথরুম আর কিচেন ছাড়া জল কোথায় ইউজ হয়? বাস্তুতে 45টা যে টোটাল মোশন আছে, বাস্তুর 45টা মোশন আছে, সেইখানে বরুণ দেব হচ্ছে ইন্দ্রের চক্ষু মানা হয় তাকে। ভগবান ইন্দ্রের গায়ের রং নীল, বরুণ দেবের গায়ের রং নীল, সমুদ্রদেব যাকে বলা হয়। তো দেখুন জলের রং কি হয়, নীল হয়, নীল হয়, সমুদ্রের রং নীল হয়। নর্থ ইস্ট কোণে বাথরুম অশুভ বাস্তুতে, আপনি যে কোনো জায়গায় সবার থেকে অশুভ, রান্নাঘরও অশুভ, কিন্তু জল শুভ নর্থ ইস্টে। তাহলে কি করতে হবে? তাহলে রান্নাঘর তবুও চলতে পারে সেকেন্ড অপশানে, নর্থ ইস্ট কোণে, মানে পূজার জায়গায় রান্নাঘরে চলতে পারে, অগ্নিকোণটার মুখটা সাউথের দিকে করে দিতে হবে, সিঙ্কের কোণাটা নর্থ ইস্টে রাখতে হবে, জলটা যাবে। পায়খানার ওই ডব্লিউসির জল যদি নর্থ ইস্টে জমা চেম্বার হয়, তাহলে তো সর্বনাশ। আপনার মাথার উপর যদি কারোর বাথরুমের জল ফ্ল্যাটে ওইখান থেকে পাইপ হয়ে নামে, সেটাও আপনার সর্বনাশ, ওটা আপনার হাতে কিছু করার নেই। কারণ কি আমি বিশ্বাস করি, একটা ফ্ল্যাট তো অনেক লোকের বাস, একটা কর্মফল একজনের ঘাড়ে পড়বে, সবার ঘাড়ে ডিস্ট্রিবিউট হবে, তো আপনার কিছু করার নেই। আপনি কি করবেন? সম্পত্তি রোজ রোজ কেনাও যায় না, বেচাও যায় না। পূর্বজন্মের কর্মের ফলে শুক্র এবং শনি অবস্থান দেখে বোঝা যাবে যে আপনার কিছুই হচ্ছে না ভালো, আপনি পূর্বজন্মের ফল ভোগ করছেন কিনা, পূর্বজন্মের ফল ভোগ করছেন কিনা। তুমি যে প্রশ্নটা আমাকে করলে, যে সেটা হচ্ছে যে কোনটা থেকে বুঝতে পারবো, কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে এবং কিভাবে, হাউ টু আই ফিল মাই অ্যাজ পার মাই হরোস্কোপ, যে আমি ভাই আমার যা ভালো কিছু হচ্ছে না, পূর্বজন্মেরই ফল। আমি তো এই জন্মে তো কারোর সর্বনাশ করিনি, কারোর ক্ষতি করছি না, মূলত ঠাকুর দেবতার পুজো করছি, ভাই আমার কিছুই হচ্ছে না। শনি আর শুক্রের অবস্থান দেখে আপনারা দেখুন, একটা গ্রহ হচ্ছে 20 বছরে, একটা গ্রহ হচ্ছে 19 বছরে। তাহলে শনির যদি খারাপ হয়, খুব বেশি হলে আপনাকে 19 বছর ভোগাবে। আর দৈত্য গুরু কামদেবের, এই যে কাম ভোগ, তামসিক রস, তমগুণ, জ্যোতিষের গুণ বলা হয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ। রস কথাটা একটু শুনতে কেমন লাগে, শাস্ত্রযোগ্য কথা নয় রস কথা, চলতি কথা ইউজ হতে পারে, কিন্তু জ্যোতিষের শাস্ত্রযজ্ঞের কথা হচ্ছে তমগুণ, রজগুণ, সত্যগুণ। সর্বশ্রেষ্ঠ গুণ কি? সেটা হচ্ছে সত্যগুণ। দেবতার উপরে সে সর্বশক্তিমানকে সবসময় ভয় পাবে। তার জীবনে যত রকমের সাধক পৃথিবীতে এসেছে, যত সাধক সারা পৃথিবীতে এসেছে, তারা সত্যগুণের অধিকারী। তারপরে হচ্ছে রজগুণ। রজগুণ মানে সে ঈশ্বরেও মন থাকবে, সেটা ব্যালেন্স হরোস্কোপ, মানে জীবন কাটাবার চেষ্টা করবে। ভাই ভগবানের মতিও থাকবে,
নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। আর তমগুণ হচ্ছে তামসিক গুণ। এই তমগুণ কিংবা তমরস যাই বলি না কেন, সেটা হচ্ছে যে কামনা বাসনার দ্বারা তার ব্রেন আক্রান্ত হয়ে থাকবে সবসময়। সে মোবাইলে আজে বাজে জিনিস দেখবে, মোবাইলের তো মেমোরি আছে নিজস্ব, সে আপনি ঈশ্বর দেখলে ঈশ্বর পাঠাবে, গান দেখলে গান পাঠাবে, আর বাজে জিনিস দেখলে বাজে জিনিস পাঠাবে আপনাকে। ও তো আপনাকে স্টাডি করে বুঝে যাবে ভাই আপনি কি চাইছেন, ও দিতে থাকবে মেটেরিয়ালস, তুই দেখ। তো তমগুণের কারক কে? শুক্র। তোমার প্রশ্নের উত্তরটা একটু বড় করে দিতেই হলো আমাকে, ইলাবোরেটলি বোঝানোর জন্য। শুক্র যদি খারাপ হয়, আপনি ম্যাক্স টু ম্যাক্স 20 বছর ভুগতে পারেন। ধরুন আপনার বয়স এখন 50 বছর হয়ে গেছে, আপনি বলছেন 60 বছর, 55 বছর, 60 বছর, আমার জীবনে কিছুই ভালো হয়নি পূর্বজন্মের ফল। তবে 20 বছরের মধ্যে কি 20 বছর শুক্র খারাপ দেয়? না, নেবার। দৈত্যগুরু কিছু তো আপনাকে দেবে। দৈত্যগুরু কি দেয়? ভোগ। ভোগ মানে টাকা পয়সা, রাজসিক ভাব। শুক্রকে আপ করার জন্যে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আবার আজকে বলে দেবো। যদি মনে হয় আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না, কোনো মেন্টাল উইশ পূরণ হচ্ছে না, একরকম জীবন, আপনি দুঃখী, দেখুন ডাল ভাত খেয়ে গরিব ঘরেও আপনি সুখী থাকতে পারেন। আবার আপনি মানে রাজার বউ, মানে রাজা তো আর নেই পৃথিবীতে, রাজার বলে আর কোনো চেয়ার নেই, রাখা নেই। ধনীর বউ, ধনীকেই রাজা বলে আমি বলতে পারি। ধনীর বউ ওই ইলন মাস্কের বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, তো রাজাই বলে। এটা তো আজকাল একটা ঘরে ঘরের ব্যাপার, রাজা টু প্রজা। রাজার আসল রাজা প্রজা সবাই আমরা, কিন্তু রাজার চেয়ার নেই, কিন্তু ওরা রাজা, দ্বারা ধনী। রাজা টু প্রজা, এখন ডিভোর্স তো ঘরে ঘরে। ডিভোর্স হচ্ছে কার্মিক ফলে, টুইন ফ্লেম। এখানে হচ্ছে কেন আসছে বলে দিই। কিছুদিন পরে এই আকর্ষণটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বিশ্বাসটাই থাকছে না। এক। দুই হচ্ছে যে শুক্র যদি আপনার পাপক গ্রহ হয়, বারে বারে অন্যর উপরে তার আপনার কামনা বাসনার এটাই চলে যাবে বারে বারে। যাকে পাবার জন্য ছটফট করে রাত জেগে চোখের তলায় কালি ফেলে, মাথার চুল অর্ধেক ফেলে দিয়ে পাওয়ার জন্য পাগল হয়ে বিয়ে করে 4 বছর পরে তার সাথে ডিভোর্স। তাহলে তার জন্য চোখের তলায় কালি ফেলা, এত জেগে থাকা, এত মনের মধ্যে টেনশন নেওয়া, এত আকুতি পিকুতি হওয়া, সব জলে চলে গিয়ে শেষ হয়ে গেছে সম্পর্ক। ভাই আমি থাকতে পারছি না, অহরহ দেখা যাচ্ছে। যার জন্য আমি বারবার বলি ভাই, আপনি দেখুন ওই হরোস্কোপের ওই জোটক বিচারের পয়সা বাঁচাতে চাইলে ভীষণ দুর্ভোগ হতে পারে কপালে। পরিষ্কার কথা, খোলা কথা। যদি মনে হয় জোটক বিচারের পয়সা, কিছু কিছু ক্লায়েন্ট আমার কাছে আসে, আমাকে দেখায় এই একটু ভালোবাসা আছে, মোবাইল একটু দেখে দিন। ওই একটু দেখে দেওয়াটা কিন্তু একটু দেখে দেওয়াই হবে, পুরো দেখে দেওয়া হবে না, কেন কি আপনি পয়সা বাঁচাচ্ছেন। আমার বলতে কোনো কুণ্ঠা নেই, আপনি জোটকের ফিসটা দেবেন না, একটা ফিস আমাকে দেবেন, দিয়ে আরো সুভাষ শাস্ত্রী বলছে মানে হয়ে যাবে। লাইফ টাইমের পয়সা, ওই পয়সা বাঁচাতে নেই। মোবাইল আমরা 3 বছরের বেশি ইউজ করতে পারি না, তুমি একটা কাপড়কে 2 বছরের বেশি ইউজ করতে পারবে না, গাড়িকে পাল্টাতে হয়, আর আপনি জোটক বিচারে পয়সা বাঁচাবেন। আর ফাটা বাস মাথায় পড়লে তখন কি করবেন? মাথায় রাখুন ভাই, জোটকের বিচারে পয়সা আগে দেবেন, বলবেন জোটক বিচার হবে, 2টো ছবি ফেলবেন, অষ্টকূট বিচার হবে, তারাকূট, জনিকূট, নারীকূট, এই থেকে পাওয়া যাবে যে তার অষ্টকূটের বিচারে সম্পর্কটা চিরস্থায়ী, মানে চলবে কিনা, ভেঙে যাবে নাকি। তাহলে মোদ্দা কথা এটা দাঁড়ালো, শনি আর শুক্রের জন্য বোঝা যাবে আপনি পূর্বজন্মের ফল ভোগ করছেন কিনা। চলে আসি একের পর এক পরকীয়াতে জড়িয়ে পড়া, কার্মিক ফল। কেন কার্মিক ফল? দেখুন, মানে বড় লোকের ঘরের ছেলে কিংবা মেয়ে, ওটা জেন্ডার কিছুই হতে পারে, সে দেখা গেল, মানে আমার জানা, আমার বলতে একটু দ্বিধা হলো, সত্যি কথা, বড় হাউজিং কমপ্লেক্সে থাকে, এসেছিল আমাকে দেখাতে, ছোট বাচ্চা হয়েছে বউয়ের, বাচ্চা হওয়ার সময় ঝাপা না কি রাখে না, ঝাপা
ঝাপা বাচ্চাটাকে রেডি করার জন্য একটা কিছু রাখে, বোম্বে টম্বে সব জায়গায়, কলকাতাতেও এখন হয়েছে, তেল টেল মাখিয়ে রেডি করে। ভদ্রলোক এসে বলছে, ভদ্রলোক আর কি বলি, সত্যি 38 বছর বয়স হবে হয়তো, বলছে মানে ও যাতে থাকে, বউ যাতে ওকে মেনে নেয়, বুঝুন আপনি একটু দেখে দিন। ওই বউ বলছে ওকে সহ্য করতে পারছে না, চলে যাও, যাতে থাকে মেয়েটা, আপনি একটু দেখে দিন। তো আমি যাবো, যার বুঝে গেলাম। তার মানে রুচিটা কোন জায়গাতে গেছে? আচ্ছা, রুচি কি আপনার নিজের হাতে? মনে হয় কিন্তু আমাদের হাতে, আমাদের কিন্তু হাতে নয়। অনেক সম্পর্ক এরকম আছে পরবর্তীকালে পস্তাতে হয়, ইস ওই টাইমটা আমায় মানে নিজেই কি করেছি, নিজেকেই ভেবে আপনি লজ্জায় পড়ে যাবেন। কিন্তু ওই সময় কিন্তু আপনার গ্রহ আপনাকে সাপোর্ট দেয়নি। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই মানে, আর একটা জিনিস হচ্ছে কার্মিক ফলের জন্য ওয়েভ লেন্থ অনেকের সাথে অনেকের মেলে না, আবার অনেকের সাথে অনেকের মিলে যায়। কার্মিকের একটা ছোট একটা ঘরোয়া জিনিস আপনাদেরকে আমি বলে দিই, কি করবেন। স্নান করে ভিজে গায়ে, স্নান করে ভিজে গায়ে আপনি দই, মধু, টক দই, সাদা দই, মধুকে মিলিয়ে, আমি আগেও বলেছিলাম শুক্রটাকে বেটার করার জন্যে এবং নিজের প্রেজেন্টেশন ভালো করার জন্যে, এটা হচ্ছে ভিজে স্নান করলেন কিংবা গা ধুলেন, বাথরুমের মধ্যেই করতে পারেন, ছোট বাটিতে সারা গায়ে লাগালেন, লাগিয়ে মোবাইলে আপনি করে দিন, আপনি স্টপ ওয়াচটা লাগিয়ে দিন 3 মিনিটসের দিয়ে দিন মিনিমাম, কি ম্যাক্সিমাম 5 মিনিট দিয়ে দিন, সারা গায়ে রাখলেন, তারপরে আপনি সাবান টাবান রেখে স্নান করে নিতে পারেন। এই মধু এখন তো সব ওই সব চাষ করে হয় মানে তোমার, কিন্তু আলটিমেট মধুর কিছু গুণ আছে। চিনির জল খেয়েই হোক, এখন তার অত মধু তো আর ফুলের রেণু খেয়ে এসে দেবে না, অত মধু পাওয়া যাবে না, কিন্তু এর কিছু গুণাগুণ কিছু আছে, প্ল্যান্ট বেসিক সিডই হচ্ছে, কিন্তু এখানে আপনি এই করতে পারেন। আর আরেকটা বলি, পূর্বজন্মের কর্মের ফলে আপনারা মানবেন কিনা, সারা পৃথিবীতে আমি দেখেছি যে অশুভ শক্তির ভর করে সে কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে। অদ্ভুত করে দেখতে সুন্দর ছিল, সে কিন্তু 2-4 বছরের মধ্যে কুৎসিতে পরিণত হয়ে যাচ্ছে, একদম কুৎসিতে পরিণত হচ্ছে। সে কিরম টাইপের হয়ে গেছে, মানে এবার বলবেন আপনি ডিপ্রেশন এমনি কারো ধরে না। যাকে দেখতে, আসামে এক মহিলা ছিল, গুয়াহাটিতে আমাকে দেখাতে হতো, অত্যন্ত সুন্দরী মহিলা, অত্যন্ত সুন্দরী মহিলা, 40-45 বছর বয়স, ছেলে মেয়ে বড়, হঠাৎ করে 2-3 বছরের মধ্যে সে একটা কেমন কুৎসিত হয়ে যাচ্ছে, এবং তার ওই চিন্তাতে সে আরো কুৎসিত হচ্ছে। সে ঘর থেকে আয়না সরিয়ে দিয়েছে, সে মানে তার মানে বাঁচার ইচ্ছা নেই, সে স্নান করে না, বসে থাকে, কারোর সাথে কথা বলে না। আগের ছবিগুলো দেখালো, এটাও ইম্পোজড ব্যাপারটা, এটাও কি ছক বলে দেয় যে আমার ছকের উপরে কারোর একটা নেগেটিভিটি কাজ। আবার একটা গোটা এপিসোড করতে হবে, সময় তো আর নেই। তো বিদায় নেওয়ার পালা আপনাদের থেকে। সুভাষদা মানেই না এরকম অনেক অজানা তথ্য জেনে নেওয়া। সুভাষদা মানে তার কাছে আসতে বলার জন্য কোনো ঠিকানা নয়, কোনো ফোন নাম্বার নয়, যার যদি আপনাদের ইচ্ছা হয় টেলিভিশন স্ক্রিন থেকে আপনারা সেটা কালেক্ট করবেন। সুভাষ শাস্ত্রী মানে ঘরে বসে আমি ভালো থাকবো কি করে, এটা সুভাষদার একটা মোটো, যে আপনারা ঘরে বসেও কিছু অন্তত করুন যাতে করে আপনি ভালো থাকতে পারেন। তারপরে তো আপনি আরো বেটারমেন্টের জন্য যোগাযোগ করবেনই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা। সুভাষদা আলাদা করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এবং সুভাষ শাস্ত্রী মানে আপনার জন্য, সে কারণেই রিসাইক্লিং, অর্থাৎ আপনার কাছে যদি পুরনো প্রতিকার থেকে থাকে, সব কিছু নয়, কিছু ক্ষেত্রে কিন্তু সেটার আবার রিসাইক্লিং হতেই পারে বা রিফিলিং হতেই পারে। যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন বিষয়টা কি। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।